আমাদের জাতীয় সঙ্গীত কখনোই ভারতের জন্য লেখা হয়নি। যেই সঙ্গীতকে আমরা জাতীয় সঙ্গীতের নামে দেশের সর্বোচ্চ সম্মান দিয়ে থাকি না, আদতে লেখা হয়েছিল এক ব্রিটিশ রাজার উদ্দেশ্যে, ভারতের উদ্দেশ্যে নয়। জন গণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। এই ভারত ভাগ্য বিধাতা আসলে কে? তৎকালীন ইংরেজ পত্রিকাতে স্পষ্ট লেখা হয়েছিল, দ্য বেঙ্গলি পয়েট বাবু রবীন্দ্রনাথ ট্যাগোর স্যাং এ সং স্পেশালি কম্পোজিট বাই হিম টু ওয়েলকাম দ্য এম্পায়ার। সময়টা 1911। কলকাতায় আসলেন পঞ্চম জর্জ, আর এই ব্রিটিশ রাজাকে স্বাগত জানাতেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখে ফেললেন জনগণ মন। ব্রিটিশ রাজা এই অভ্যর্থনায় আপ্লুত হয়ে রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কার দেওয়ার বার্তা দিলেন। একটু হতভম্ব বা অবাক লাগার মতো বিষয়, আমরা তো জানি যে গীতাঞ্জলিকে সামনে রেখে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, বা গীতাঞ্জলির জন্যই রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল দেওয়া হয়েছিল। সেভাবে দেখতে গেলে গীতাঞ্জলিতে নোবেল পুরস্কার পাওয়ার মতো তেমন কিছুই ছিল না। ব্রিটিশ রাজার গুণগান গীত জনগণ মন লেখার জন্যই অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন। যে সঙ্গীতকে আমরা শ্রদ্ধার সঙ্গে চোখ বন্ধ করে প্রার্থনা করি, সম্মানের সাথে উচ্চারণ করি প্রতিটা শব্দ, সেই সঙ্গীত লেখার উদ্দেশ্য একজন ব্রিটিশ অফিসার ছিল। দেখুন, আপনাদের মনে হতে পারে এই কথাগুলো আমি বলছি, একদমই আমি বলছি না। আজকাল ইন্টারনেট খুললেই এই ধরনের ভিডিও চোখে আসেই, যেখানে বিভিন্ন প্রমাণ, নিউজ পেপার ইত্যাদির ভিত্তিতে এটাই দেখানো হয় যে রবি ঠাকুর জনগণ মন ভারতের উদ্দেশ্যে লেখেননি, লিখেছিলেন ব্রিটিশ সম্রাটের উদ্দেশ্যে। সত্য কথা বলতে এগুলো পুরোটাই হচ্ছে বিকৃত মিথ্যা কথা। এতবার বলো, এমনভাবে বলো, এতটা আত্মবিশ্বাসের সাথে বলো যাতে সাধারণ মানুষ সত্য মিথ্যার তফাৎটা না খুঁজে পায়। আর এটাই বারবার করা হচ্ছে আমাদের সাথে। এর আসল সত্য লুকিয়ে আছে অন্য জায়গায়। চলুন আজ সেটাই বলা যাক। 1911 সালের ডিসেম্বর মাস, ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জ ও রানী মেরি ভারত সফরে আসেন। 12 ডিসেম্বর দিল্লির করোনেশন পার্কে অনুষ্ঠিত দিল্লি দরবারে সম্রাট হিসেবে আনুষ্ঠানিকভাবে উপস্থিত হন। এরপর তিনি 18 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর পর্যন্ত 10 দিনের জন্য দিল্লি থেকে নেপালে যান শিকারের উদ্দেশ্যে। আর ঠিক এই সময়ে, এই ডিসেম্বর মাসে কলকাতায় ডল হাউসি স্কোয়ারের কাছে ভারত সভা ভবনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের বার্ষিক অধিবেশন বসেছে। অধিবেশনটি চলবে 26, 27, 28 তারিখ পর্যন্ত, অর্থাৎ টানা 3 দিন। এই অধিবেশনের দ্বিতীয় দিনে অর্থাৎ 27 ডিসেম্বর সভা শুরু করার সময় একটি দেশাত্মবোধক গান গাওয়া হয়। গানটি গেয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার ভাগ্নী সরলা দেবী চৌধুরানী। গানটির নাম জনগণ মন। এই গানটির মূল ভাবনা ছিল ঈশ্বর, এবং ঠিক তার কিছু পরে এই একই দিনে ওই পঞ্চম জজের ভারত সফরে আসা এবং তার আগমনকে স্বাগত জানিয়ে অন্য একটি গান গাওয়া হয়। সেই গানটির নাম হলো বাদশাহ আমারা। খুব ভালো করে শুনবেন, এই গানটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লেখেননি, এটি লিখেছিলেন রাম ভুজ চৌধুরী। গানের ভাষা ছিল হিন্দি, খাঁটি রাজস্তুতিমূলক গান। টুইস্টটা হলো ঠিক এখানেই। পরের দিন অর্থাৎ 28 ডিসেম্বর দ্য স্টেটসম্যান এবং দ্য ইংলিশম্যানের মতো সংবাদ মাধ্যমগুলো একটি সম্পূর্ণ ভুল রিপোর্ট প্রকাশ করে, যেখানে বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর পঞ্চম জর্জকে উদ্দেশ্য করে গান লেখেন। ঠিক এই তারিখেই অমৃতবাজার পত্রিকা এবং দ্য বেঙ্গলি পত্রিকা স্পষ্টভাবে জানিয়েছিল যে রবীন্দ্রনাথের জনগণ মন এবং রাজাকে স্বাগত জানানোর গান দুটোই সম্পূর্ণরূপে আলাদা ছিল। প্রথমে রবীন্দ্রনাথের ঈশ্বরধর্মী বাংলা গান গাওয়া হয়, তারপর আলাদা একটি গান রাজা জর্জ পঞ্চমকে স্বাগত জানিয়ে গাওয়া হয়েছিল। কিন্তু ইংরেজি পত্রিকার কাছে এই ভারতীয় পত্রিকার সঠিক খবর চাপা পড়ে যায় এবং এই ভুল তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। এখন আপনাদের মনে একটা খুব সাধারণ প্রশ্ন আসতেই পারে, ব্রিটিশ মিডিয়া তো ব্রিটিশ রাজার পক্ষেই কাজ করত, রাজাকে খুশি করার জন্য গান গাওয়া হলে তা তো আনন্দ হওয়ার কথা, তাহলে তারা জেনে শুনে এমন একটা ভুল বা বাড়িয়ে প্রচার কেন করতে যাবে? তাদের লাভটা কি ছিল? আসলে 1905 সালে লর্ড কার্জন যখন বাংলাকে ভাগ করতে চেয়েছিলেন, তখন এই বাঙালিরাই রাজপথে নেমে ব্রিটিশদের চোখে চোখ রেখে আন্দোলন করার সাহস দেখিয়েছিল। তীব্র স্বদেশী আন্দোলনের চাপে 1911 সালেই ব্রিটিশরা বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়। ব্রিটিশদের মনে বাঙালিদের প্রতি তীব্র রাগ আর ভয় জমেছিল। তারা একটা মোক্ষম সুযোগ খুঁজছিল কিভাবে বিশ্বমঞ্চে ভারতীয়দের আত্মসম্মানকে গড়িয়ে দেওয়া যায়। তারা এই নিউজের মাধ্যমে দেখাতে চেয়েছিলেন, এই যে ভারতের জাতীয় কংগ্রেস এত বড় বড় কথা বলে, স্বরাজ চায়, আন্দোলন করে, এরা আসলে ভেতরে ভেতরে মেরুদণ্ডহীন। এরা ব্রিটিশ রাজাকে দেখলে পায়ে লুটিয়ে পড়ে। এমনকি বাংলার সবচেয়ে বড় কবি রবীন্দ্রনাথও সম্রাটের বন্দনা করেছেন। এটা ছিল ব্রিটিশদের একটা সুপরিকল্পিত তথ্যযুক্ত।
তারা চেয়েছিল ভারতীয়দের আত্মসম্মান ও জাতীয়তাবাদের মেরুদণ্ডটাকে আন্তর্জাতিক মহলে ভেঙে দিতে। তারা রামভূত চৌধুরীর হিন্দি গানের কৃতিত্বটা খুব চালাকির সাথে রবীন্দ্রনাথের ঘাড়ে চাপিয়ে দিল, কারণ বিশ্বমঞ্চে রামভূত চৌধুরীর চেয়ে রবীন্দ্রনাথের নামের ওজন অনেক বেশি ছিল। এই অপপ্রচার যখন ধীরে ধীরে আরও ছড়িয়ে পড়তে শুরু করে, তখন রবীন্দ্রনাথ তীব্র ক্ষোভ ও ঘৃণায় ফেটে পড়ছিলেন। 1939 সালের 19শে মার্চ তার এক বন্ধু পিবি সেনকে একটি ব্যক্তিগত চিঠিতে লিখেছিলেন, গানটির ভারত ভাগ্য বিধাতা বলতে তিনি কোনো ব্রিটিশ রাজাকে বোঝাননি। তিনি বোঝাতে চেয়েছিলেন সেই চিরন্তন শক্তিকে, যিনি ভারতের মানুষের ভাগ্যের ঈশ্বর, জনগণের চিরন্তর পথ প্রদর্শক। এবার আসা যাক নোবেল প্রাইজের বিতর্কে। কারা যেন বলেন রবি ঠাকুর গীতাঞ্জলির জন্য নোবেল পাননি, ব্রিটিশ রাজার গুণগানের জন্য নোবেল পেয়েছেন। নোবেল প্রাইজ কোনো ব্রিটিশ সরকারি পুরস্কার নয়, অ্যাকচুয়ালি এটা দেয় সুইডেনের সুইডিশ একাডেমি। সুইডেন একটি সম্পূর্ণ স্বাধীন এবং সার্বভৌম দেশ ছিল, যা ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে কোনোদিন ছিল না। ব্রিটিশ রাজা পঞ্চম জর্জের কোনো ক্ষমতাই ছিল না সুইডেনের নোবেল কমিটিকে প্রভাবিত করার বা কাউকে বকশিস হিসাবে নোবেল দেওয়ানোর। যদি ব্রিটিশদের এতই ক্ষমতা থাকতো না, তবে তারা তাদের নিজেদের দেশের কবি টমাস হার্ডি বা রুডিয়ার্ড কিপলিংকে প্রতি বছর নোবেল দেওয়াতো। রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। যখন এই বইটির ইংরেজি অনুবাদ লন্ডনে প্রকাশিত হয়, তখন ডব্লিউ.ভি. ইয়েটসের মতো বিশ্ববিখ্যাত কবিরা এর গভীর আধ্যাত্মিকতা ও বিশ্বজনীন শান্তিবাদের দর্শনে মুগ্ধ হয়ে নোবেল কমিটির কাছে রবীন্দ্রনাথের নাম অফিসিয়ালি প্রস্তাব করেছিলেন। নোবেল কমিটির 1913 সালের মূল নথিপত্রে স্পষ্ট লেখা আছে, গীতাঞ্জলির অতুলনীয় সৌন্দর্য এবং তার ভেতরের বিশ্বজনীন আধ্যাত্মিক চেতনার জন্যই তাকে নোবেল দেওয়া হয়েছে। আসল সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা ব্রিটিশদের নয়, সমস্যাটা আমাদের নিজেদের মানসিকতার। আজ এত বছর পরও একজন বাঙালির এই বিশ্বজয়, প্রথম বাঙালি হিসেবে পুরো এশিয়ার বুকে প্রথম নোবেল প্রাইজ নিয়ে আসার এই ঐতিহাসিক গৌরবটা আজও কিছু মানুষের ঠিক হজম হয় না। তারা কোনোভাবে মেনে নিতে পারে না যে একজন ভারতীয় বা একজন বাঙালি নিজের মধ্যে তার যোগ্যতায় বিশ্বমঞ্চ কাঁপিয়ে দিয়েছিল। তাই আজও তারা এক অদ্ভুত হিংসা আর ক্ষোভ থেকে এই ধরনের মন্তব্য করেন। রবীন্দ্রনাথ যদি ব্রিটিশদের এতই গোলাম হতেন, তবে 1919 সালের 13ই এপ্রিল যখন জালিয়ানওয়ালাবাগের মাটিতে আমাদের শত শত নিরপরাধ ভাই বোনের বুক ব্রিটিশদের বুলেটে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল, তখন ব্রিটিশদের দেওয়া সম্মান নাইটহুড উপাধি তিনি ফিরিয়ে দিতেন না। যখন দেশের বড় বড় নেতারা ব্রিটিশদের সাথে গোল টেবিলে বৈঠকে বসার কথা ভাবছেন, তখন এই রবীন্দ্রনাথ ব্রিটিশ ভাইসরয় লর্ড চেমসফোর্ডকে চিঠি লিখে বলেছিলেন, দ্য টাইম হ্যাজ কাম ওয়েন ব্যাজেস অফ অনার মেক আওয়ার সেম গ্লেয়ারিং ইন দেয়ার ইনকনগ্রুয়াস কনটেক্সট অফ হিউমিলিয়েশন। অর্থাৎ এই অপমানের পর আপনাদের দেওয়া এই সম্মানের তকমা আমার বুকে বিচ্ছে, এটা ফিরিয়ে নিন। আচ্ছা বলুন তো, নেতাজি সুভাষচন্দ্র বসুর চেয়ে বড় দেশপ্রেমিক কি এই দেশে আর কেউ জন্মেছে? তিনি পর্যন্ত এই জনগণ মনকে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করেছিলেন। নেতাজি জানতেন এই গানের প্রতিটা শব্দে ভারতের মাটি, ভারতের নদী, ভারতের পাহাড় আর এই দেশের অন্তরাত্মার বন্ধনা লুকিয়ে আছে। আর যারা সেই ব্রিটিশ সংবাদ মাধ্যমের ভুল তথ্যকে দেখিয়ে রিলস আর ভিডিও বানাচ্ছেন, তারা আসলে ব্রিটিশদের সেই প্রোপাগান্ডাটাকে সফল করেছেন। বিভ্রান্তিকর তথ্য দিয়ে সস্তা ভিউজের লোভে নিজের দেশের ঐতিহ্য আর স্বাধীন সংগ্রামীদের অপমান করবেন না এইভাবে। ভিডিওটা ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।